ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বুধবার সন্ধ্যায় তিনি আরও জানান, দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলবের ঘটনা স্বাভাবিক। নির্বাচন নিয়ে ভারতের কোনো নসিহত শোনার সুযোগ নেই বলেও জানান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় ভারতীয় হাই কমিশনের নিরাপত্তা হুমকি এবং বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ভারত বিরোধী বক্তব্যের প্রতিবাদ জানাতে এই তলব, এমনটাই দাবি ভারতীয় পক্ষের। ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বিষয়টি স্বাভাবিকভাবে দেখছেন। তিনি বলেন, দেশটির সঙ্গে এক ধরনের কূটনৈতিক টানাপোড়েন চলছে। এটা খুব অপ্রত্যাশিত না, সাধারণত এটা ঘটে, একজনকে ডাকে আরেকজনকে ডাকা হয়। এটা বলা খুব কঠিন যে আরেকটা ফেজ শুরু হলো কিনা, কারণ আমাদের তো এটা বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো যে আসলে তো ওই সরকারের শুরু থেকে আজকে পর্যন্ত টানাপোড়েন তো আছে ভারতের সাথে টানাপোড়েন ছিল। এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই। তো আমরা চাইলে সেটা যে হবেই এমন তো কোনো কথা নেই। সম্প্রতি বাংলাদেশের নির্বাচন নিয়ে কিছু মন্তব্য করেছে ভারতীয় পক্ষ। বিষয়টি নিয়ে বেশ কঠোর জবাব দেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই। তখন কিন্তু এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে, তখন তারা একটু শব্দ উচ্চারণ করে না। এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার তো কোনো প্রয়োজন নেই। আমরা জানি আমরা কি করবো। আমরা একটা ভালো নির্বাচন করবো যেটাতে মানুষ ভোট দিতে পারবে এবং যাদেরকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে। এদিকে সম্প্রতি বাংলাদেশে কোনো নেতা ভারত বিরোধী বক্তব্য দিয়েছেন। উপদেষ্টা মনে করেন, যারা এমনটা করেছে তারা সরকারের কেউ নয়। প্রথমেই তো প্রশ্ন হচ্ছে যে হাসনাত কি সরকারের অংশ? সেটা সরকারের অংশ না। সরকারের বক্তব্য যদি হতো সেটা হয় আমি বলতাম, আর নয়তো সরকারের যে সর্বোচ্চ অফিস সেখান থেকে বলতে পারে। এটা অনেকটাই অবান্তর। তিনি আরও জানান, বাংলাদেশের মাটি কোনো বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করতে দেয়া হবে না। ভিসার ব্যাপারে যে কোনো দেশ তাদের সিদ্ধান্ত নিতে পারে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো কোনো ট্রাভেল পাস চাননি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। ওনার আগের পাসপোর্ট তো এক্সপায়ার করে গেছে, কাজে তাকে অবশ্যই কোনো না কোনো ডকুমেন্ট নিয়ে আসতে হবে। সেই ডকুমেন্ট আমাদের মিশন ইস্যু করবে। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। বাংলাদেশ সীমান্তের ৮০% এলাকায় কাঁটা তারের বেড়া বসানোর কথা জানিয়েছে ভারত। একই সাথে পাকিস্তান সীমান্তে ৯৩% এলাকাতে বেড়া বসিয়েছে দেশটি। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে প্রায় ৫,০০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে ভারতের। এর মধ্যে ৩৫০০ কিলোমিটার এলাকায় কাঁটা তারের বেড়া বসানো হয়েছে। এছাড়া পাকিস্তান সীমান্তের প্রায় ২৫০০ কিলোমিটার সীমান্তে বেড়া দিয়েছে। পাশাপাশি মিয়ানমার সীমান্তে বেড়া নির্মাণের কাজ শুরু করেছে। ভারত এমন সময় এই তথ্য দিল যখন নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। জুলাই ঐক্য নামের একটি সংগঠনের ডাকে ভারতীয় হাই কমিশন ঘেরাও কর্মসূচি রাজধানীর বাড্ডায় আটকে দেয় পুলিশ। বুধবার দুপুরের পরে তারা এই পদযাত্রা শুরু করে। তাদের দাবি, বাংলাদেশ নিয়ে অহেতুক নাক গলাচ্ছে ভারত। এদিকে নিরাপত্তার কারণ দেখিয়ে ঢাকার ভিসা সেন্টার বন্ধ করেছে ভারত। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। দুপুর ২টার পর থেকে রাজধানীর রামপুরা ব্রিজ সংলগ্ন এলাকায় একে একে জড়ো হতে থাকে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ও শহীদের স্বজনরা। তাদের দাবি, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জমায়েত হয়েছে তারা। আমার দেশের সীমান্তে হত্যা চলবে না, অবৈধ পুশিং চলবে না, ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা লাগবে। যেভাবে আমরা ভারতের প্রক্সি সেবাদাসী হাসিনাকে খেলে দিয়েছি, ঠিক একইভাবে ভারতে সকল প্রক্সিকে খেলে দেওয়া হবে। এই কর্মসূচিতে সাবেক কয়েকজন সেনা কর্মকর্তা, ডাকসু ও জাকসুর একাধিক নেতা, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। কর্মসূচিকে কেন্দ্র করে রামপুরা থেকে ভারতীয় দূতাবাস পর্যন্ত কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে পুলিশ। বাড্ডা গুলশান লিং রোডে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়া হয়। আমরা তৌহিদের কাছে জবাব চাই, এখন পর্যন্ত ভারত থেকে কসাইদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিলেন না কেন, আমরা সেটা জানতে চাই। বাংলাদেশের মুক্তিকামী জনতাকে আপনারা রুখতে পারেন, ভারত থেকে আসা গুলি রুখতে পারেন না কেন?
কেন? আপনাদের কাছে তথ্য থাকার পরেও আপনারা যদি হিন্দুস্তানি গোলামি করার জন্য প্রস্তুত থাকেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আরো একটি অভ্যুত্থান হবে ইনশাআল্লাহ। এদিকে নিরাপত্তার অজুহাতে বুধবার দুপুর 2টা থেকে রাজধানী যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখে ভারত। মেহেদী হাসান, 71, ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলের প্রাথমিক মনোনয়ন প্রাপ্তদের নিয়ে আলোচনায় বসেছে বিএনপির হাইকমান্ড। 3 দিন ব্যাপী এই আলোচনার প্রথম দিন 100 জন প্রার্থীকে সরাসরি নির্দেশনা প্রদান করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কি কি বিষয়ে নির্দেশনা এলো প্রথম দিনের বৈঠকে, জানাচ্ছেন মাহিলা ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনকে সামনে রেখে জোরে সোরে মাঠে নেমেছে বিএনপি। আসন্ন 300 আসনের মধ্যে এরই মধ্যে 2 ধাপে 272 জন প্রার্থীর প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে দলটি। বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ধানের শীষের টিকিট পাওয়া 100 আসনের প্রার্থীদের সাথে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কি নিয়ে এই বৈঠক, সেই প্রশ্নের জবাবে নেতাকর্মীরা জানান, নির্বাচনকে বেগবান করতেই হাইকমান্ড থেকে নির্দেশনা পেয়েছেন তারা। নির্বাচনকে সামনে রেখে আমাদের বিভিন্ন অভিজ্ঞতা সম্পন্ন তারা কিছু বক্তব্য দিয়েছেন। আমরা বিশ্বাস করি যে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। দিক নির্দেশনা আমাদের মনোনয়ন দিছে, আমাদের তারেক রহমানও আমাদেরকে বলছে সবাই নির্বাচন কিভাবে করব, কিভাবে পরিচালনা করব, এবং তারেক রহমান আমাদের মনোনয়ন দিছে এবং উনি আশাবাদী যে আমরা অন্ততপক্ষে এমপি হয়ে ফিরে আসতে পারি। তবে ঠিক কি কি বিষয়ে এই দীর্ঘ আলোচনা তা বিস্তারিত জানাতে চাননি নেতারা। আমাদের এই যে বিষয়ে আলোচনা হয়েছে এটা পার্টির হাইকমান্ডের নিশ্চিত কোনো কিছু বলা যাবে না। এখন এই ব্যাপারে কিছু বলার নাই তো ভাই। বাদ থাকা 28টি আসনের মনোনয়ন দেয়া এখনো বাকি, যা নিয়ে আলোচনা চলমান রয়েছে জোট সঙ্গীদের সাথে। এদিনও গুলশান কার্যালয়ে উপস্থিত ছিলেন 12 দলীয় জোটের শরিকরা। আমরা সিটে কথা বললাম, তারাও শুনলো, তারাও বলল যে আপনারা আমাদের সাথে আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, ইনশাল্লাহ আপনাদের কিছু সিট দেওয়া হবে। আর যাদের সিট দিতে না পারলেও সরকার গঠন করলে সম্মানজনক স্থানে রাখা হবে। আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বেশ কিছু আসনে হয়তো বা একটা পরিবর্তন আসতে পারে। নির্বাচনে বিজয়ী হলে বিএনপি 31 দফা সফল করা এবং সেই সাথে জনগণের আশার প্রতিফলন করতেই নেতাকর্মীদের সাথে দলের হাইকমান্ডারের এই বৈঠক চলবে শুক্রবার পর্যন্ত। মাহিলা ইসলাম, 71, ঢাকা। নির্বাচনে প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে এখনো কোনো আলোচনা হয়নি। বুধবার এমনটা জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি আরও জানান, নির্বাচনে ধাপে ধাপে 200 জনের মতো পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। এ নিয়ে ইসি, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইইউর মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সই হয়েছে। ফারজানা আক্তারের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগেই আগ্রহ প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়ন। এ নিয়ে তারা কয়েক দফা ইসির সাথে বৈঠকও করে। এবার ইসি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় চুক্তি সই করল ইউরোপীয় ইউনিয়ন। পরে ইসি সচিব বলেন, তারা ধাপে ধাপে এসব পর্যবেক্ষক পাঠাবে। বিভিন্ন সময়ে ওভার দ্য পিরিয়ড অফ টাইম 175 থেকে 200 জনের মতন আসবেন, এটা আমাকে ধারণা দেওয়া হয়েছে। এখন কে আগে আসবেন, তাদের সংখ্যা কত, তাদের কি কি দেখবেন, তাদের সাথে পরবর্তীতে কেউ জয়েন করবেন কিনা, এই সম্পর্কে কোনো প্রস্তাবনা এখনো পর্যন্ত জানি না। আমাদের সাথে যে একটা ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে, সেই চুক্তির আওতায় তাদেরকে আমরা এখানকে ফ্যাসিলিটিস প্রোভাইড করব। সম্প্রতি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইসি বলছে, এ নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। এটা আপনি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্নটা করলে বোধহয় আমার জন্য ভালো হয়। সবকিছুর এখতিয়ার হলেও উনি নিশ্চয়ই কোনো একটা প্রেক্ষাপটে, আমার সাথে যেহেতু ওনার এই ব্যাপারে কোনো কথা হয়নি বা ওনাদের থেকে কাজে আমি এর ব্যাখ্যাটা দিতে গেলে অপব্যাখ্যা হওয়ার সম্ভাবনা আছে, যেটা আমি করতে চাই না। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যথাসময়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইসি সচিব। বৈধ অস্ত্র উদ্ধার কাজ, আপনার জমা নেওয়া আর উদ্ধারের ভিতরে পার্থক্য আছে। ফারজানা আক্তার, 71, ঢাকা। আইন শৃঙ্খলা রক্ষায় রাজধানীতে বিশেষ চেকপোস্ট বসিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বিশেষ করে প্রবেশ পথগুলো ঘিরে নেওয়া হয়েছে এই ব্যবস্থা। তল্লাশির আওতায় আনা হচ্ছে প্রবেশকারীদের। তবে অন্যান্য যানবাহনের চেয়ে বেশি নজর দেওয়া হয়েছে মোটরসাইকেলের দিকে। বিস্তারিত জানাচ্ছেন নিবি সাহা।
ঢাকা ৮ আসনের প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনা ঘটে গেল শুক্রবার। এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা ও নম্বর প্লেট নিয়ে তৈরি হয়েছে রহস্য। প্রথমে যাকে গ্রেপ্তার করা হয় তিনি মূল মালিক নন বলে জানা গেছে। রাজধানীর আইন শৃঙ্খলা রক্ষায় বিকেল থেকে বিশেষ উদ্যোগ নিয়েছে ডিএমপি। ঢাকার প্রবেশপথগুলোতে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি, যেখানে বিশেষ নজর দেওয়া হয়েছে মোটরসাইকেলের দিকে। গাবতলীতে বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত চেকপোস্টে থামানো হয়েছে মোটরসাইকেল আরোহীদের। অন্যান্য কাগজপত্রের পাশাপাশি নজর দেওয়া হয়েছে মালিকানার দিকেও। গাড়ির ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজ, আমার ব্যাগটাও চেক করা হচ্ছে। আমার গাড়ির কাগজ চেক করলো, আমি কি করি সেটা চেক করলো, এবং আমি যে কোম্পানিতে জব করি আমার আইডি কার্ড সবই আমার পেপারস ডকুমেন্ট আমার সাথে আছে। যারা হুন্ডাতে এই কর্মকাণ্ডগুলো করে তারা এ ধরনের পুলিশের অ্যাক্টিভিটিস দেখলে তারা এগুলো করার সাহস পাবে না। পুলিশের তৎপরতা বা চেকপোস্টের অ্যাক্টিভিটির সময়টা যদি আরও বেশি সময় ধরে চলে, মানে দিনের প্রতিটা সময় যদি চলতে থাকে, তাহলে অপরাধগুলো কমে চলে আসবে। এদিন পর্যাপ্ত কাগজপত্র দেখাতে না পারায় করা হয় মামলা, জব্দ হয় বেশ কিছু যানবাহন। পুলিশ বলছে চেকপোস্টের নজরদারিতে অপরাধীদের দৌরাত্ম্য কমবে। প্রায়োরিটি মোটরসাইকেল এছাড়া যে কোনো গাড়ি, প্রাইভেট কার হোক, ছোট গাড়ি হোক, বড় গাড়ি হোক, যে কোনো গাড়ি আমরা সন্দেহজনক হলে সেটা তল্লাশি করবো আর কি। এছাড়া কোনো ইনফরমেশন থাকলে সে গাড়ি তো আছেই, সেটা তল্লাশির আওতায় চলে আসবে। বিকেলে একজনকে তল্লাশি করতে গিয়ে কিছু মাদকদ্রব্য পাওয়া গেছে, সেটা আছে আমাদের থানায় বোঝাতে আছে। বিকেল থেকে রাজধানীর আব্দুল্লাপুর, বাবুবাজার সহ অন্যান্য 10টি প্রবেশপথেও চেকপোস্ট পরিচালনা করছে পুলিশ। নিবিড় সাহা, ৭১, ঢাকা। হাদি হত্যা চেষ্টা মামলায় র্যাবের ভুলে রিমান্ডে আব্দুল হান্নান। ওই ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের প্রকৃত মালিক মাইনুদ্দিন শুভ বলে জানিয়েছে পুলিশ। এর আগে হান্নান নামে একজনকে আসল মালিক দাবি করে গ্রেফতার করে র্যাব, যাকে রিমান্ডে পাঠিয়েছে আদালত। এদিকে ইনকিলাব মঞ্চ জানিয়েছে সিঙ্গাপুরে হাদির অবস্থা স্থিতিশীল, উন্নত চিকিৎসার জন্য তাকে সেখান থেকে লন্ডন নেওয়া হতে পারে। আশিক মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। গত 12 ডিসেম্বর বিকেলে ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী হাদিকে চলন্ত বাইক থেকে গুলি করে সন্ত্রাসীরা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় হত্যা চেষ্টার মিশনে ব্যবহার হয় হোন্ডা হর্নেট সিরিজের একটি বাইক। হাদির ওপর হামলার ঘটনার পরদিন মোটরসাইকেলটিকে শনাক্ত করে তার মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে র্যাব ২। পরে আদালতের আদেশে তাকে ৩ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এই পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু বিপত্তি বাধে র্যাবের পাঠানো বাইকটির নথি ঘেটে। র্যাব ২ যে মোটরসাইকেলের মালিককে আটক করে সেটি ছিল ঢাকা মেট্রো ল ৫৪, ৭৫, ৭৫ সিরিয়ালের সুজুকি জিক্সার SF মডেলের। অথচ সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় হাদিকে গুলি করার ঘটনায় ব্যবহৃত হয় হোন্ডা হর্নেট সিরিজের একটি বাইক, যার নম্বর ঢাকা মেট্রো ল ৫৪, ৭৬, ৭৬। নম্বরের শেষে ৬ এর জায়গায় ৫ শনাক্তে তদন্তে এমন গরমিল হয়েছে বলে ধারণা গোয়েন্দাদের। পুলিশ বলছে হাদিকে হত্যা চেষ্টা মিশনে ব্যবহৃত বাইকটির প্রকৃত মালিক হান্নান নয়, মাইনুদ্দিন শুভ নামের এই যুবক। বাইকটি শোরুম থেকে ৮ হাত ঘুরে মাইনুদ্দিন শুভর কাছে এসেছে। এরই মধ্যে সেটি জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় একটা মোটরসাইকেল ব্যবহার হয়েছে, আপনারা জানেন। এই মোটরসাইকেলের আসলে প্রকৃত মালিক অনুসন্ধান করা এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি, মোটরসাইকেলটা ব্যবহার করার সময় ওখানে একটা ভুয়া নাম্বার প্লেট ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে বিভিন্ন তথ্যসূত্র অনুসন্ধান এবং ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ সহ সিটিটিসি কর্তৃক ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটা উদ্ধার করা হয়েছে এবং যে ফেক নাম্বারটা ব্যবহার করা হয়েছিল সেই ফেক নাম্বার প্লেটটাও কিন্তু আমরা উদ্ধার করেছি। খোঁজ নিয়ে জানা গেছে হত্যা চেষ্টা মিশনে ব্যবহারের পর বাইকটির আসল নম্বর প্লেটটি খুলে ম্যানহোলে ফেলে দেয় সন্ত্রাসীরা। পরে ভুয়া নাম্বার লাগিয়ে ব্যবহার করা হচ্ছিল। এখন প্রশ্ন হচ্ছে, বাইকের মূল মালিকের বদলে হান্নান নামের যে ব্যক্তি গ্রেপ্তার হয়ে রিমান্ডে রয়েছে তার কি অপরাধ? তার ভাগ্যেই বা কি ঘটবে? হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত শুটার ফয়সাল ও বাইকের চালক আলমগীর এখনও ধরাছোঁয়ার বাইরে। গত রাতে র্যাবের ৩টি ব্যাটালিয়ন অভিযান চালিয়ে ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগমকে গ্রেপ্তার করেছে। তাদের দেয়া তথ্যে ফয়সালের গ্রামের বাড়ির পেছনের ডোবা থেকে 3টি রিভলভার ও গুলি উদ্ধার করা হয়।
এদিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বুধবার সংগঠনটির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। তারা বলছে হাদির স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছেন চিকিৎসকরা। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। গুম এবং শতাধিক হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারপতিরা এই আদেশ দেন। এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ২১শে ডিসেম্বর ধার্য করেছে আদালত। জিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট ৩টি অভিযোগ আনা হয়েছে। চিফ প্রসিকিউটর জানান, গুম ও হত্যা অসাধারণ দক্ষতার কারণে নিয়ম বহির্ভূতভাবে পদোন্নতি দেওয়া হয় তাকে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। আওয়ামী লীগ আমলে আলোচিত ঘটনাগুলোর মধ্যে অন্যতম ছিল বিরোধী মতের মানুষকে বিচার বহির্ভূতভাবে গুম ও খুনের ঘটনা। এসব অভিযোগে র্যাবের উপর নিষেধাজ্ঞা দেয় বিভিন্ন দেশ। প্রসিকিউশন বলছে, গুমের মাস্টারমাইন্ড ছিলেন সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান। তার বিরুদ্ধে অন্তত ৫০০ জনকে গুম, নির্যাতন ও হত্যার তথ্য পেয়েছেন তারা। বুধবার শতাধিক ব্যক্তিকে গুমের পর হত্যার অভিযোগে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর মধ্যে গাজীপুরে ৩ জনকে হত্যা, বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে নিয়ে ৫০ জনকে হত্যার ২টি অভিযোগ সহ 3টি অভিযোগ রয়েছে। ওই ট্রলারের খোলের মধ্যে থেকে বের করে তাদেরকে ট্রলারের পাটাতনের পাশে নিয়ে এসে মাথায় বালিশ ঠেকিয়ে গুলি করে, মাথায় বা বুকে গুলি করে হত্যা করা হতো। হত্যা করার পরে কমান্ডো নাইফ দিয়ে তাদের পেটগুলোকে চিরে দেওয়া হতো। চিরে দেওয়ার পরে তাদেরকে পেটের সাথে এবং পায়ের সাথে সিমেন্টের ব্লক, সিমেন্টের বস্তা, ইট এগুলো বেঁধে দিয়ে ভিকটিমদেরকে সাগরে বা নদীতে ফেলে দেওয়া হচ্ছে। তাজুল ইসলাম বলেন, বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজিদুল হক সুমন ও সালাউদ্দিন আহমেদকে গুমসহ ২ শতাধিক মানুষকে নৃশংসভাবে হত্যার তথ্য প্রমাণ মিলেছে। এই সব কিছুর বাস্তবায়নের মাস্টারমাইন্ড বা মহানায়ক ছিল জিয়াউল আহসান। বিভৎস নারকীয় হত্যাযজ্ঞ চালানোর ব্যাপারে তার যে এক্সপার্টিস, সেই জন্য জিয়াউল আহসানকে আলাদাভাবে একক আসামি হিসাবে তার বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। এদিকে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় আজ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়ে জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ জানুয়ারি নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। আর জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান রহমান ও আনিসুল হকের বিরুদ্ধেও অভিযোগ গঠনের শুনানি হবে ২২ ডিসেম্বর। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। কর্মচারীদের দিয়ে সিন্ডিকেট করে ঋণের নামে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, জাবেদের ভাই বোন সহ ১১৫ জনের বিরুদ্ধে ৮টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম। তিনি বলেন, চট্টগ্রামের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৪ শাখা থেকে ৫৬ কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই, ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক আনিসুজ্জামান চৌধুরী রনি, আরেক ভাই আসিফুজ্জামান এবং বোন রোকসানা জামানকে। একই সাথে আরও আসামি করা হয়েছে ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক ও ইসি কমিটির সদস্য বশির আহমেদ সহ ১১৫ জনকে। আসামিদের বিরুদ্ধে ৮টি মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির বিভিন্ন শাখা থেকে নামসর্বস্ব ভুয়া ৮টি প্রতিষ্ঠানের নামে মোট ৫৬ কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইউসিবিএল ব্যাংকের সাবেক পরিচালক এবং ইসি কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান, সাবেক পরিচালক ও ইসি কমিটির সদস্য বশিরউদ্দিন আহমেদ সহ মোট শতাধিক ব্যক্তির এবং ইউসিবিএলের কর্মকর্তা এবং তাদের সংশ্লিষ্ট লোকদের বিরুদ্ধে মোট ৮টি মামলা দায়ের করেছে কমিশন। অমর ২১শে বইমেলার তারিখ নির্ধারণ করেছে বাংলা একাডেমি। এবার বইমেলা শুরু হবে ২০শে ফেব্রুয়ারি, চলবে ১৫ই মার্চ পর্যন্ত। বিকেলে এক জরুরি সভায় এই তারিখ ঠিক করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসম্মতিক্রমে অমর ২১শে বইমেলা ২০২৬-এর উদ্বোধনের সময় আগামী ২০শে ফেব্রুয়ারি ১১টায় নির্ধারণ করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান বলেন, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ এবং প্রকাশক প্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
90 দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের আজ জন্মদিন। তার সাথে সবচেয়ে জনপ্রিয় জুটি ছিলেন সালমান শাহ। এই জুটি আজও সিনেমা অঙ্গনে সেরা মানদণ্ড হিসেবে বিবেচিত হয়। এছাড়া অমিত হাসান রিয়াজ, শাকিল খান ফেরদৌস এবং শাকিব খানের সাথেও তারা জুটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল। বিস্তারিত জানাচ্ছেন আফফান মিতুল। 29 বছর পেরিয়েও তুমুল জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূর। ক্যারিয়ারের জুটি বেঁধে 14টি সিনেমায় অভিনয় করেছেন সালমান শাবনূর। তার প্রায় সবগুলো ছবিই ছিল রোমান্টিক প্রেমে ভরপুর কাহিনীর। শুধু তাই নয়, এই জুটির বেশিরভাগ ছবির নামগুলো রোমান্টিক। তোমাকে চাই, তুমি আমার, শুধু তুমি, আনন্দ অশ্রু, প্রেম পিয়াসী, চাও থেকে পাওয়া ছবিগুলো রোমান্টিক নামের কারণেই সবার নজরে আসতো। আর এইসব ছবি দিয়ে দর্শকের মনে স্থায়ী আসন গড়ে নেন সালমান শাহ ও শাবনূর। শাবনূরের সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়ক অমিত হাসান। তুমি শুধু তুমি সিনেমায় তাদের রোমান্স প্রশংসা কুড়িয়েছিল। শাবনূর অমিত হাসান জুটির লিপসিংয়ে বেশ কিছু জনপ্রিয় রোমান্টিক গান রয়েছে। ভুলো না আমায় সিনেমার একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো গানটি এখনো সবার মুখে মুখে। অনেক সাধনার পরে 90 পরবর্তী বাংলা চলচ্চিত্রে অন্যতম সেরা জুটি রিয়াজ শাবনূর। সমসাময়িক চলচ্চিত্রের দুর্দশায় এই জুটি ছিল স্বস্তির নিঃশ্বাস। বাণিজ্যিক সফল এই জুটি এখন পর্যন্ত ছবি করেছে 43টি। টানা প্রায় 1.5 দশকের বেশি সময় ধরে রিয়াজ শাবনূর জুটি রাজত্ব করেছিল। শাকিল খানের সাথেও শাবনূরের জুটি গড়ে উঠেছিল। একসাথে অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়। এর মধ্যে উল্লেখযোগ্য দুষ্ট ছেলে, মিষ্টি মেয়ে, সবার অজান্তে, নারীর মন, বিয়ের ফুল। শাবনূর ফেরদৌসের সাথে জুটি বেঁধে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন। সিনেমাগুলোতে এই জুটির রসায়নে মুগ্ধ হয়েছিল সিনেপ্রেমীরা। এই জুটির প্রথম সিনেমার নাম বুকের ভিতর আগুন। এরপর একে একে অভিনয় করেন এ মন চাই যে, দিল তো পাগল, বলো না ভালোবাসি, প্রেমের জ্বালা, বউ শাশুড়ির যুদ্ধ, খেয়া ঘাটের মাঝি, দুই নয়নের আলো, ব্যাচেলার, আমার স্বপ্ন তুমি সহ অসংখ্য সিনেমায়। শাকিব খান শাবনূর জুটি বেঁধে প্রায় 25টি ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আমার স্বপ্ন তুমি, মায়ের মর্যাদা, 1 টাকার বউ, সমাধি, আমার প্রাণের স্বামী, কপাল, জন্ম, গোলাম, স্বপ্নের বাসর, ফুল নেব না, অশ্রু। আফফান মিতুল, 71। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।